টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি যুক্তরাষ্ট্র। রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে পাপুয়া নিউগিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নাখোশ ক্রেতারা। নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা। ডলারের বিশ্ববাজারে প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। দেশত্যাগের আগে বেনজিরের সরিয়ে নেওয়া সম্পদের তথ্য জানতে বিএফআইইউকে দুদকের চিঠি। বর্তমান অবস্থা জানে না সরকার। জয়পুরহাটে দারিদ্র বিমোচন কর্মসূচির 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ। মাঠ কর্মকর্তার বিরুদ্ধে চরম অনিশ্চয়তায় গ্রাহকরা। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধসে যাওয়া সড়ক 5 দিনেও মেরামত হয়নি। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির 20 গ্রাম। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই মিনিস্টার গুগল টিভি টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। ডালাসে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে কানাডা। শেষ খবর পাওয়া পর্যন্ত কানাডার সংগ্রহ 4 উইকেটে 159 রান। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে 43 রান। অ্যারন জনসন 16 বলে 23 রান করেন। এরপর প্রগাত 5 রান করে ফেরত যান। তৃতীয় উইকেট জুটিতে ধালিওয়াল ও কির্টন 36 বলে 62 রান করে। 50-র দেখা পান ধালিওয়াল। 44 বলে 61 রান করে ধালিওয়াল আউট হন। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নেয়া কানাডা জয় দিয়ে শুভ সূচনা করতেই মাঠে নেমেছে। অন্যদিকে কানাডার মতো যুক্তরাষ্ট্র প্রথমবার টি-20 বিশ্বকাপে খেলছে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে বেশ ছন্দে আছে যুক্তরাষ্ট্র। কানাডা হারিয়ে শুরুটা রাঙাতেই মাঠে নেমেছে মোনাঙ্ক প্যাটেলের দল। এদিকে রোববার রাত 8:30টায় গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে ফেভারিট উইন্ডিজ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য রভমান পাওয়েলদের। বিস্তারিত শাহাদাত কিফাতের রিপোর্টে। দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে পাপুয়া নিউগিনি। আগের আসরে খেলা 10 ক্রিকেটার দলে রেখে বছর জুড়ে প্রস্তুতি সেরেছে তারা। আর আয়োজক ওয়েস্ট ইন্ডিজ বরাবরই টি-20তে দাপটে। এবারও পাওয়ার হিটারদের নিয়ে দল সাজিয়েছে তারা। চলতি বছরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের 2টি সিরিজ খেলেছে উইন্ডিজরা। এ 6 ম্যাচে তাদের জয় 4টি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ম্যাচে হেরে যায় তারা। অন্যদিকে পাপুয়া নিউগিনি বিশ্বকাপ সামনে রেখে ম্যাচ খেলেছে 8টি। তাদের জয় পরাজয় সমান 4টি করে। তবে খেলা হয়নি শক্তিশালী কোনো দলের বিপক্ষে। ঘরের মাঠের বিশ্বকাপে ফেভারিট দল হিসেবেই খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের টপ অর্ডার সাজানো হয়েছে জনসন চার্লস, ব্র্যান্ডন কিং ও শাই হুপের মতো ব্যাটারদের নিয়ে। মিডল অর্ডারেও বেশ শক্তিশালী ক্যারিবীয়রা। উইন্ডিজদের স্পিন বিভাগ সামলাবেন আকিল হোসেন ও গোদাকেশ মতি। আর পেস বিভাগের নেতৃত্বে থাকছেন আলজারি জোসেফ। পাপুয়া নিউগিনির নেতৃত্বে থাকবেন আসাদ ভালা। তার সহযোগী হিসেবে থাকছেন চার্লস আমিনি। পেস বিভাগের চাঁদ সুপার মালয়েশিয়া ও ওমান সফরে দুর্দান্ত পারফর্ম করেন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের শক্তি যথেষ্ট না হলেও চেষ্টা থাকবে জয়ের। শাহাদাত কিফাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিতে অনেকটা পিছিয়ে থাকলেও বিপজ্জনক ক্রিকেটার আছে পাপুয়া নিউগিনি দলেও, যাদের নিয়ে জয়ের জন্য লড়াই করতে পারে দলটি। শাহাদাত কিফাতের আরও একটি রিপোর্ট। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। শক্তি সামর্থ্যে উইন্ডিজরা এগিয়ে থাকলেও জয় দিয়ে শুরুটা রঙিন করতে চায় নিউগিনি। দুই দলেই আছেন গুরুত্বপূর্ণ ব্যাটার ও বোলাররা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিংয়ে ভরসার নাম ব্র্যান্ডন কিং। ক্যারিয়ার জোরে 50 ম্যাচে 1309 রান তার, যেখানে গড় 29.75 ও স্ট্রাইক রেট 134.94। টি-20 আন্তর্জাতিক ক্যারিয়ারে 10টি 50 করায় ব্যাটার এখনও শতকের মুখ দেখেননি। পাপুয়া নিউগিনির টনি ওরা কিংয়ের চেয়ে কোনো অংশেই কম নন। 56টি আন্তর্জাতিক টি-20 খেলায় ব্যাটার 34.42 গড়ে ও 156.02 স্ট্রাইক রেটে করেছেন 1618 রান। অপরাজিত 107 রান করে ব্যাটারের আছে 14টি 50ও। বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ভরসা হতে পারেন সহ অধিনায়ক আলজারি জোসেফ। বল হাতে 22 ম্যাচে 8.88 ইকোনমিতে নিয়েছেন 35টি উইকেট। তার সেরা বোলিং 40 রান খরচে 5 উইকেট। ক্যারিবীয়দের বিপদ হতে পারেন কাবুয়া মোরেয়া। ক্রিকেটের ছোট সংস্করণের 19 ম্যাচে তার উইকেট 32টি, ইকোনমি 7.22। ক্যারিয়ারে তার সেরা বোলিং 9 রানে 5 উইকেট। শাহাদাত কিফাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচেও ব্যর্থতার বৃত্তে আটকে থাকল বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। এতে ভারতের বিপক্ষে 7 রানে হেরেছে সন্তর দল। আগে ব্যাট করে 5 উইকেটে 182 রান করে ভারত। জবাবে 9 উইকেটে 122 রানে শেষ হয় টাইগার ইনিংস। রিফাত আনসুমের রিপোর্ট। বিশ্বকাপের আগেও আর বদলালো না বাংলাদেশের চিত্র। টপ অর্ডারে ব্যাটারদের ব্যর্থতার পুরনো গল্পে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে টাইগাররা। সেই সঙ্গে জানান দিল বিশ্বকাপে কি পরিণতি অপেক্ষা করছে তাদের সামনে। 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 7 রান তুলতেই ব্যর্থতা 16 কর্নার পূর্ণ করে সৌম্য আউট 0 রানে, আর 6 রানে ফেরেন লিটন। অধিনায়ক শান্তও হাঁটলেন সৌম্যর দেখানো পথে, 0 রান করে সাজঘরে ফেরেন তিনি। আর তানজিদ 17 ও হৃদয় 13 রান করে আউট হলে স্কোর দাঁড়ায় 5 উইকেটে 41 রান। সাকিব মাহমুদুল্লাহর ধীরগতির ব্যাটিং বাংলাদেশের কোনো কাজে আসেনি। মাহমুদুল্লাহ 28 বলে 40 রান করে রিটায়ার্ড আউট হন। সাকিব আউট হন 27 রানে। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে 9 উইকেটে 122 রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই স্যামসনের উইকেট হারায় ভারত। রোহিত আউট হন 23 রান করে। এরপরই টাইগার বোলারদের উপর আধিপত্য দেখান ভারতীয় ব্যাটাররা। ঋষভ পন্থ তুলে নেন 50। 32 বলে 53 রান করে রিটায়ার্ড আউট হন পন্থ। সূর্যকুমার যাদব 18 বলে 31, আর শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 23 বলে 40 রানে ভারতের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 182 রান। রিফাত আনজুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। আবারও জ্বালানি তেলের দাম বাড়ল। মাসওয়ারি মূল্য সমন্বয়ের অংশ হিসেবে চলতি মাসে লিটারে সর্বোচ্চ 2.5 টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতা সাধারণের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে জ্বালানির বৃদ্ধি অস্বাভাবিক নয়। শাহাদুজ্জামান সাকিবের রিপোর্ট। বিশ্ববাজারের সাথে মূল্য সমন্বয়ের অংশ হিসেবে নতুন বাজেটের আগে আরেক দফা বেড়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসে ডিজেল ও কেরোসিনের দাম 107 টাকা থেকে বাড়িয়ে 107 টাকা 75 পয়সা, পেট্রোল 2.5 টাকা বাড়িয়ে 127 টাকা এবং অকটেন 128 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 131 টাকা করা হয়েছে। সমন্বয় পদ্ধতি চালুর শুরুতে কমলেও পরপর 3 মাস জ্বালানির দাম বাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। আসলে সরকার আমাদের ঝিকে মেরে বউকে শেখানোর মতো শেখাচ্ছে। আমাদের সকালে এক কথা বলতেছে, আবার সমন্বয় করবে, এই করে করে তো আগের দামেই আবার ফেরত আসলো। বছরে 10 বার সমন্বয় করার দরকার নাই, একসাথে মনে করেন 200 টাকা করে দিবে, 200 টাকা করে দিলেই সমন্বয় হয়ে যাবে। সরকারের কাছে একটা অনুরোধ করি যে ওনারা জানে এটা বিবেচনা করে, যে পূর্বে তেল বাড়াবার আগে জানে জিনিসটা আর একটু চিন্তা ভাবনা করে বাড়ায়, কারণ তেলের সাথে সব কিছুর সাথে সম্পর্ক। তেলের দাম বাড়লেও যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়া সম্ভব হয় না বলে অভিযোগ করেন বাইক রাইডাররা। যে কয় টাকা দিয়ে ইনকাম করবো সেই কয় টাকা আমার তেলেই চলে যাচ্ছে, কিন্তু আমার ভাড়াটা বাড়ছে না। 2-3 মাসের মধ্যে আপনার 2 বার বাড়ানো হয়েছে। কমানো হয়েছিল 1 বার আর বাড়ানো হয়েছে 2 বার। তো এখন প্রতিক্রিয়া আর কি আমি উবার চালাই, তো এই যে মনে করেন যে ভাড়া যেরকম পাই ওই আগের মতোই পাই। এখন তো মনে করেন যে আর ভাড়া তো আর বেশি দিবে না। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অস্বাভাবিক নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সরকারের ভর্তুকি দেওয়া উচিত। টাকার অবমূল্যায়নের কারণেও কিন্তু এই দামটা, তাতেও কিন্তু দামটা কমতো আন্তর্জাতিক বাজারের সাথে, কিন্তু অবমূল্যায়নের কারণে কিন্তু এটা এই 75 পয়সাটা বেড়ে গেল। এখন অবমূল্যায়ন যদি ডলারের চলতেই থাকে তাহলে কিন্তু কিছু করার নাই। সরকার কিন্তু একটা সিচুয়েশনে ভর্তুকি দেওয়া উচিত আমি মনে করি, স্পেশালি ডিজেলের, কারণ ডিজেলটা আমাদের সেচে ব্যবহার হয়, ডিজেলটা আমাদের পণ্য পরিবহনে ব্যবহার হয়, এবং যেই পণ্যটা শহরে ব্যবহার হয়, স্পেশালি কাঁচামাল, সবজি, এগুলার উপরে একটা প্রভাব পড়ে। বিশ্ববাজারের সাথে সমন্বয়ের যে নীতি সরকার গ্রহণ করেছে তা ফেল করেছে, এ কথা বলার সময় এখনো আসেনি বলেই মনে করেন তিনি। এখন পর্যন্ত সরকার যেই নীতি করেছে সেই নীতির মধ্যেই আছে আমি মনে করি, এখানে কিছু বলার নাই। আমাদের প্রক্রিয়ার ব্যাপারে বলছি, যদি দেখি যে এটা কমে $70 হয়ে গেছে, তখনও সরকার কমায়নি, তখন অবশ্যই আমরা আপত্তি করব, কিন্তু আপত্তি করার সময় এখনো আসেনি। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী
আব্দুল আলিম। আলিম, পাম্পে তেল নিতে এসে চালকরা কি বলছেন, তাদের মতামত কি কি তথ্য রয়েছে জানাবেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কিন্তু অনেকটাই অস্বস্তিতে এবং অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ির চালক এছাড়া যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরা কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবহন চালকরা যেটি বলছেন যে এই দফায় দফায় এভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সেক্ষেত্রে বাড়ায় 3 টাকা কমায় 25 পয়সা 10 পয়সা এইভাবে আসলে অনেকটা তারা অসহায় প্রকাশ করেছে। এছাড়া যে কৃষকরা রয়েছেন যে তারা ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে দেখা গেছে যে তাদের খরচটা যে সেচের ক্ষেত্রে যে খরচটা বৃদ্ধি পাচ্ছে এতে কৃষকরাও কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করেছে। তো 1 জুন থেকে যে কার্যকর হয়েছে সেক্ষেত্রে পেট্রোলের দাম বেড়েছে 2 টাকা 50 পয়সা, দাম দাঁড়িয়েছে 127 টাকা। অকটেনের দাম বেড়েছে 2 টাকা 50 পয়সা, দাম দাঁড়িয়েছে 1 টাকা 131 টাকা লিটারে। ডিজেলের দাম বেড়েছে 75 পয়সা, দাম হয়েছে 107 টাকা 75 পয়সা। 107 টাকা 75 পয়সা ডিজেলের দাম বাড়াতে যে কৃষকরা কিন্তু বলছেন যে তাদের যে খরচটা বাড়ছে তাতে এতে করে তাদের অনেকটা যে কৃষি পণ্য উৎপাদনে তাদের খরচ বেড়ে যাবে এবং তাদের অনেক লোকসানও পড়তে হতে পারে। এবং পরিবহন চালকরা যেটি বলছেন যে এই জ্বালানি তেলের বৃদ্ধির কারণে তাদের পরিবহনের ভাড়া বৃদ্ধি করতে গেলে অনেকটা তাদেরকে বেকায়দায় পড়তে হয় এবং যে ভাড়া বাড়াইলে তারই হয়। এবং যে মোটরসাইকেল চালকরা রয়েছেন তারাও বলছেন যে তাদের এখন মোটরসাইকেল চালানোই দায়। তো আমি এখন কথা বলবো একজন মোটরসাইকেল চালক, তার সাথে যে আসলে এই জ্বালানি তেলের বৃদ্ধিতে আসলে আপনাদের সেক্ষেত্রে প্রতিক্রিয়া কি? জ্বালানি তেলের কারণে এখন আমাদের শখের বিষয় একটা মোটরসাইকেল কিনছি, এই মোটরসাইকেল উঠাই দিতে হইব, কারণ বাড়াই হলে 5 টাকা, কমা হলে 2 টাকা। এতে করে বাংলাদেশের কৃষক খুব চাষাবাদের জন্য তাদের অবস্থা, তাদের যে চাষ করবে তাদের চাষাবাদ বাদ দিতে হবে। এর জন্য সরকারকে অনুরোধ করছি যে তেলের দিকে জানি সরকার একটু নজর দেয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে পরিবহন চালক এবং চালক থেকে শুরু করে যারা এই জ্বালানি তেল ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহ করে এবং তারা কিন্তু অনেকটাই অসহায় হয়ে পড়েছে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে যাতে জ্বালানি তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের জ্বালানি তেলের বৃদ্ধির সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। ধন্যবাদ আলিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে জ্বালানি তেল দাম বৃদ্ধির পরে চালকদের মতামত কি বলছেন তারা এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানছিলাম আমরা। নিত্যপণ্যের বাজার দর নিয়ে দর্শক এবার বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, গাজীপুরে বাজারের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কি তথ্য রয়েছে? আপনি জানেন যে সারা বছর নানা অজুহাতে কিন্তু বাজার পরিস্থিতি সিন্ডিকেটের দখলে ছিল। এখনো কিন্তু গাজীপুরের বাজারগুলোতে সবজি সহ নানান পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বাজারগুলোতে কিন্তু হাঁস এবং আপনার যে মুরগি, সেটা কিন্তু ব্রয়লার মুরগির দাম কিন্তু কিছুটা কমছে। কিন্তু আজকের যে বাজারে সেটা কিন্তু ব্রয়লার মুরগি 180 টাকা দর কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি যে সমস্ত পণ্যগুলো রয়েছে অর্থাৎ সবজিগুলোর দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরেই রয়েছে বাজার। তো আপনারা জানেন যে আমি গাজীপুরের সবচেয়ে বড় বাজার যে কাঁচা বাজার, চৌরাস্তা বাজার, সেখানে আমি অবস্থান করছি। এখানে কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন কিছু ঘুরে দেখেছি যে এখানে কিন্তু মশলা থেকে শুরু করে অর্থাৎ এই সমস্ত মশলা জাতীয় যেই পণ্যগুলো আছে এগুলোর দাম কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে। পাশাপাশি কিন্তু আলু পেঁয়াজ এইগুলো কিন্তু একটু আপনার বাড়তির দিকেই রয়েছে। তো সবকিছু মিলে স্বাভাবিক বাজার পরিস্থিতি কিন্তু একটু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু বাজার যে পরিচালনা করছেন তারা কিন্তু শক্ত হাতে মনিটরিং করছেন এবং আমরা দেখেছি প্রতিটা বাজারে প্রতিটি দোকানে কিন্তু মূল্য তালিকা টানিয়ে রাখা হয়েছে এবং এর বাইরে কিন্তু কেউ বিক্রি করতে পারছেন না। যে বাজার কমিটি যে রয়েছে তারা তাদের অবস্থান কিন্তু শক্ত অবস্থান রেখেছেন তারা, এবং এই বাজারটাকে তারা ধরে রেখেছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তাদের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু প্রতিটি দোকানে দোকানে কিন্তু আপনার ঘুরে খোঁজ খবর নিচ্ছেন, যিনি
জিনিসপত্র এরকমই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো পাশাপাশি আপনার সবকিছু চৌরাস্তার সবচেয়ে বড় বাজার এখানে জানেন, এখানে কিন্তু ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় বাজার হলো চান্দনা চৌরাস্তা বাজার। এখানে কিন্তু আপনার গার্মেন্টস অধ্যুষিত এলাকায় এই বাজারটি ঘিরেই কিন্তু মানুষের সকল কিছু কিন্তু এখান থেকে ক্রয় এবং বিক্রয় করে থাকেন। তো এই বাজার যে রয়েছে সেই বাজারের যে পরিচালনা পরিষদ আছে সেটার যে সভাপতি আছে আব্দুল সুবান সাহেব, আমরা তার কাছে জানতে চাইবো যে বাজার পরিস্থিতি কিভাবে তারা এটাকে সামাল দিচ্ছেন এবং আপনারা কিভাবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই বাজারটি যাতে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায় আমরা আলাদা একটা কমিটি করে দিয়েছি, যে কমিটি এটার সর্বক্ষণ তদারকি করছে। আমরা দেখতে পেয়েছি মুরগির দাম কমে গেছে, শাকসবজি যেগুলো এগুলো আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে আগের চেয়ে অনেকটা কমে গেছে। মানুষের যারা কাস্টমার তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারা বলছে না বাজার করার অনেকটাই নিয়ন্ত্রণে এসে পড়েছে। আমরা জানি যে মশলার কথা বলেছে, সেই মশলাগুলো যেহেতু বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্র থেকে আমদানি হয় এগুলার দাম আপ ডাউন হচ্ছে। আমরা চাই যে আমরা না শুধু সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে সকলেই যদি আমরা একটু দৃষ্টি দেই যাতে জনগণের কষ্ট দুর্ভোগ না হয়, সেইভাবেই আমরা সকল ব্যবসায়ী। আপনি শুনলেন যেমনটা বলছেন বাজার কমিটি সভাপতি বলছেন তো তারা শক্ত হাতে মনিটরিং করছেন এবং এই ঈদকে সামনে ঘিরে কিন্তু তারা কিন্তু বাজার পরিস্থিতি যাতে ক্রয় ক্ষমতার বাইরে চলে না যায় এর জন্য কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি হাতে রেখেছেন। তো এই ছিল আমার কাছে চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ নজরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল, তিনি জানাচ্ছিলেন নিত্য পণ্যের বাজারের দরদামের ব্যাপারে। দেশ ত্যাগের আগে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ অর্থ সরিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তা জানতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম জানান, দুদকের চিঠি অনুযায়ী নির্ধারিত সময়ে বেনজির হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজিরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই সরকারের কাছে। আরও জানাচ্ছেন শামীমা আক্তার। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ব্যক্তি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার সহ নানাভাবে দুর্নীতির মাধ্যমে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। এসব নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে সরকার। অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তদন্তে বেরিয়ে আসে তার সম্পদের বিশাল তালিকা। এইসব সম্পদ বেহাত হওয়ার শঙ্কায় দুদকের আবেদনের প্রেক্ষিতে তার নামে থাকা সকল সম্পদ ক্রয়ের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে আগামী 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয় দুদক। কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পায় গত 4 মে সপরিবারে দেশ ত্যাগ করেছে বেনজির আহমেদ। দুদক আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলমের কাছে প্রশ্ন ছিল, দেশ ত্যাগের আগে তার এই বিশাল সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টের কতটা অর্থ এরই মধ্যে সরিয়েছে, দুদকই বা কেন তাকে দেশ ত্যাগে বাধা দিতে পারল না। আসলে সরিয়ে নিয়েছেন কিনা, সরিয়ে যদি নিয়ে থাকেন কোনো ব্যাংকে নিয়েছেন, কোনো আর্থিক খাতে উনি লগ্নি করেছেন কিনা, অথবা টাকা ক্যাশ করে নিয়ে গেছেন কিনা, অথবা টাকা বিদেশে নিয়ে গেছেন কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা আর্থিক অপরাধের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন দেশে MLAR করেছে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, এই তথ্যপত্রগুলো পাওয়ার জন্য। সেগুলো সবকিছু মিলেমিশে মোটামুটি আপনাকে একটু পূর্ণাঙ্গ চিত্র পেতে একটু সময় লাগবে। দুদক আইনজীবী আরও জানান, তার বিশ্বাস 6 জুন তিনি হাজির হবেন, তবে না এলে আইন অনুযায়ী তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি উনি না আসে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং উনি না আসলেও অনুসন্ধান কার্য সমাপ্ত করতে আইনে কোনো বাধা নাই। অনুসন্ধানের ভিত্তিতে মামলা হলে তাহলে এক ধরনের কনসিকুয়েন্স হবে, মানে যেটাই হোক অনুসন্ধান চলে পরবর্তী কার্যক্রম গ্রহণে আইনে কোনো বাধা থাকবে না, উনি থাকুক আর না থাকুক। এদিকে রাজধানীর এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেনজির আহমেদের অবস্থা নিয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে, তবে ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলেও জানান তিনি। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই। সূত্র জানিয়েছে, বেনজির আহমেদ দেশ ত্যাগের আগে ব্যাংক থেকে যেমন সরিয়ে ফেলেছে বেশিরভাগ অর্থ, তেমনি বিক্রি করে দিয়েছে দেশি বিদেশে থাকা ফ্ল্যাট সহ বহু সম্পদ।
শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। জয়পুরহাটে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় গ্রাহকদের প্রায় 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংস্থাটির সহকারী মাঠ কর্মকর্তা রাইসুল ইসলামের বিরুদ্ধে। তবে আত্মসাতের টাকা উদ্ধার না করেই অভিযুক্ত রাইসুলকে বদলি করা হয়। এতে নিজেদের টাকা উদ্ধার নিয়ে চরম অনিশ্চয়তায় গ্রাহকরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় দরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় 178টি সমিতির প্রত্যেকটিতে 20 থেকে 30 জন দরিদ্র সদস্য ভবিষ্যৎ ভাগ্যোন্নয়নের জন্য আমানত জমা করেন। এমন 16টি সমিতির সঞ্চয় সহ বিভিন্ন আমানতের টাকা উত্তোলনের দায়িত্বে ছিলেন সহকারী মাঠ কর্মকর্তা রাইসুল ইসলাম। কিন্তু সদস্যদের কাছে ভুয়া পাসবই দিয়ে কিস্তির প্রায় 20 লাখ টাকা উত্তোলন করে ওই কর্মকর্তা, যা উল্লেখ করা হয়নি অফিসের মূল রেজিস্টারে। এমনকি সংস্থাটির কোনো ব্যাংকেও জমা দেয়নি টাকা। গত ফেব্রুয়ারি মাসে বিষয়টি জানাজানি হলে কোনো সুরাহা না করেই তাকে অন্যত্র বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারপর থেকে ভুক্তভোগীরা মাসের পর মাস ঘুরেও তাদের আমানতের টাকা ফেরত পাননি। এগুলো সব কর্মকর্তার কাজ। কর্মকর্তারা যদি সাথে যদি না থাকে এত বড় প্রতারণা কখনোই হতে পারে না। আমরা সুষ্ঠু বিচার চাই। আমার জমা হয়েছে 50,000 টাকা, এখন বলছে যে 15,000 টাকা আমাকে দিবে আর 35,000 টাকা আমাকে দিবে না। মেসেজ হওয়ার পর আমি রাইসুল ভাই বলে যে বইটা দাও, আমি বইগুলো সই করার জন্য দিই। এখান থেকে 2টা বই হলো স্যার হলে আউট করে দেয়। সম্প্রতি বিষয়টি নিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে মানববন্ধন করেন ক্ষুব্ধ গ্রাহকরা। পরে কার্যালয়টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমানতের টাকা ফেরতের আশ্বাস দেন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান উপজেলা চেয়ারম্যান সহ এলাকাবাসী। অতি দরিদ্র দিন আনা দিন খাওয়া পরিবার, তারা দীর্ঘদিন থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে টাকা জমা করছে, একটা তাদের বিপদে বা তাদের প্রয়োজনে কাজে লাগাবে বিধায়। সরকারের যাতে ভাবমূর্তি নষ্ট না হয়, এই ঘটনার সাথে যারা জড়িত, সে ম্যানেজার হোক বা নিম্ন কোনো কর্মচারী হোক না কেন, তারা অবশ্যই শাস্তির আওতায় আসবেন। রাইসুলের এমন কর্মকাণ্ডে গ্রাহকদের ভোগান্তি সহ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে জানিয়ে টাকা ফেরতের দাবি জানান উপজেলা দারিদ্র্য বিমোচনের এক কর্মকর্তা। ডিপার্টমেন্টের যে একটা সুনাম ছিল, সুনামটা নষ্ট হয়ে গেছে। আমি চাই যে ডিপার্টমেন্টের সুনাম থাক, তার টাকাটা অতি তাড়াতাড়ি কিভাবে আপনারা দিবেন, ডিপার্টমেন্টের কাছে আমার এটা আবেদন। অসহায় দরিদ্র মানুষের আমানতের টাকা ফেরত সহ আত্মসাৎকারীর কঠোর শাস্তির দাবি জানান গ্রাহক ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। রাস্তা প্রশস্তকরণে মেহেরপুর মুজিবনগর ও চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের 1,500 গাছ কাটতে যাচ্ছে সড়ক বিভাগ, এলাকাবাসীর মধ্যে ক্ষোভ। অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ধসের 5 দিন পরও মেরামত হয়নি। এতে এখনও বন্ধ রয়েছে আখাউড়ার সাথে কসবার সড়ক যোগাযোগ। এতে সীমাহীন দুর্ভোগে এসব এলাকার যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নির্মাণ কাজেই এই দুর্ঘটনা। সহকর্মী মেহেদিনুর পরশের তথ্য ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেবগ্রাম এলাকায় জাজি নদীর উপর ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের পরিবর্তে সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজ। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ ব্রিজটির পাশেই করা হয় একটি বিকল্প সড়ক। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ধসে পড়ে বিকল্প সড়কটি। এতে আখাউড়া পৌর শহরের সাথে উপজেলার মোগরা, মনিয়ন্দ ও ধরখার ইউনিয়ন সহ কসবা উপজেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে বেইলি ব্রিজ স্থাপন না করে অপরিকল্পিতভাবে মাটির বিকল্প সড়ক নির্মাণ করায় এই দুর্ভোগ নেমে এসেছে। পাহাড়ি এলাকার একটু বৃষ্টি হইলে নদীতে প্রচন্ড স্রোত বহে। এই স্রোতের যারা ডাইভারশন রুট করছে এটা দুর্বল করছে এবং সেটা মজবুত করে না। এটার জন্য ডাইভারশনটা একটু বেইলি ব্রিজ দিয়ে তৈরি করা উচিত ছিল। ঠিকাদার আসলে ওই রকম মজবুত মানের কোনো বিকল্প সড়ক এটা তৈরি করেনি। সেই উজানের ঢলে এখানকার যে বিকল্প সড়কটি তা ভাসিয়ে নিয়ে যায়। অনেক ঝুঁকি নিয়ে এখানে সেই সেতুটা পারিতে হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে দরপত্র অনুযায়ী নির্মাণ করা হয়েছে বিকল্প সড়ক। এখানে আমাদের আসলে শিডিউলে
আমাদের এখানে ডাইভারশন ধরা ছিল, আমরা ডাইভারশনটাই করছি। এখানে অনেকেই বলতেছে যে বেইলি ধরা আছে, আসলে এখানে বেইলি আমাদের শিডিউলে নাই, এই জন্য আমরা ডাইভারশন ছিল। কিন্তু পানির রেমালের নিম্নচাপে যে পানির মানে প্রচন্ড চাপ, হাওরের পানি, ইন্ডিয়ার পানি, একসাথে সবগুলো চাপ আসার কারণে আমাদের ডাইভারশন লেভেল পর্যন্ত পানি চলে আসে। এদিকে বিকল্প সড়কটি মেরামতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমি আশা করি যে এটার উপর দিয়ে আপাতত পায়ে হেঁটে মানুষ স্থানীয় জনগণ পারাপার হতে পারবে। আর যেহেতু ওই এলাকায় বিকল্প সড়ক আছে, সেগুলো তারা ব্যবহার করতে পারবে। আর উইদিন 7 days আমরা হালকা যানও ওই ব্রিজের উপর দিয়ে ছেড়ে দেব। 6 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের নভেম্বরে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 15 মিনিটের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার অন্তত 20টি গ্রাম। ঝড়ের কবলে পড়ে 2 নারী এবং বৃষ্টির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। মাত্র 15 মিনিটের কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছে তিনটি প্রাণ। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ও বড়বাড়ি ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়। মাত্র 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে ওই 2 ইউনিয়নের 20টি গ্রামের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এছাড়াও প্রচণ্ড বাতাসে ঘরের টিন সহ ছোট বড় গাছপালা, বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ে। ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমিও। ঝড়ের সময় টিনের নিচে চাপা পড়ে গৃহবধূ ফরিদা বেগমের মৃত্যু হয়। এ সময় ভয়ে নিজ ঘরে স্ট্রোক করে মৃত্যু হয় জাহিদা বেগমের। এছাড়াও বাড়ির পাশে জমে থাকা পানিতে ডুবে 2.5 বছরের শিশু নাইমের মৃত্যু হয়। সকালে ফজরে নামাজ পড়ে ওই একদম হাওয়াটা দেওয়া ছিল, একেবারে সব দিকে দিলে আমার দিকে ঘর বাড়ি সব চেয়ালে চলে গেছে। হঠাৎ এমন ঝড় হয়েছে, রোববার স্থায়ী পাইকানি একেবারে ঘর টর ভাঙে টাঙে বউ বা খিটকার লাগছে। একবারে প্রথমে আসলো পানি আসার পর মানে ঘূর্ণিঝড় আসাতে টিন বাড়ি গাছ সব বুড়বুড়ি টুপে চলে গেল এবং 2টা শালডাঙ্গা লোক মারাও গেল। না, আশেপাশে বহুত ঘর বাড়ি পড়ে গেছে, একটা মহিলাও মারা গেছে। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পারিয়া ইউনিয়নের চেয়ারম্যান। আমরা স্থানীয়ভাবে যাদের ঘরবাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে, আমরা তাদেরকে যতটুকু পারি আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। এ ঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি সহ ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করার কথা জানান এই কর্মকর্তা। আমরা প্রাথমিক পর্যায়ে ঝড় সংঘটিত হয়েছে যেগুলোতে, সেগুলো পরিদর্শন করে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করতেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য সরকারিভাবে আমাদের যে সহযোগিতা আছে সেগুলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এদিকে দলীয় ও সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য। তাদের জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি। আমরা আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি যে এই ধরনের লোক থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তাদের আর্থিক সহযোগিতা দিব। প্রয়োজনে আপাতত থাকার অন্য জায়গায় ব্যবস্থাও করে দেওয়া হবে। ঝড়ের পর থেকে রাত পর্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুর, মুজিবনগর ও চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে 1440টি গাছ কাটার উদ্যোগ নিয়েছে মেহেরপুর সড়ক বিভাগ। এর আগে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় 1000 খানেক শতবর্ষী গাছ কেটে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেয় তারা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। মেহেরপুর থেকে মীর শিশিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ব্রিটিশ আমল থেকে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মুজিবনগর সড়কে সারিবদ্ধ গাছগুলো পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পথচারীদের স্বস্তি দিত। কিন্তু সড়ক সম্প্রসারণের নামে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে 976টি এবং মুজিবনগর সড়কে 464টি গাছ কাটার সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ। 9 মাস আগেও সড়ককে 4 লেন করতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের 1000 খানেক গাছ কেটে ফেলা হয়। ফলে সড়কগুলো এখন পরিণত হয়েছে বৃক্ষহীন বিরান ভূমিতে। এতে এলাকাবাসীর মধ্যে বেড়েছে ক্ষোভ ও অসন্তোষ। যাইছি এখানে একটু বিশ্রাম নিয়েছি, পানি খাইছি, গাছ কেটে ফেললে আমরা থাকবো কোথায়? এগুলো যদি কাটা পড়ে
মানে মানুষজন আসলে কি মানুষের যে কষ্ট এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। এসব গাছ থাকলে বহু বায়ু বাতাসের উপকারও পাওয়া যায়, সবকিছুর উপকারই আছে। 46 ডিগ্রি এই বছরের তাপমাত্রা, আমাদের তাপমাত্রা, কিন্তু আমরা তো রোদে থাকতে পারছি না, একটা গাছ গুছালি নাই। সড়ক ও জনপথ বিভাগ বলছে সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে গাছ কাটা হচ্ছে। রাস্তা চলাচল করতে গিয়ে যদি গাছের সাথে ধাক্কা খায় যদি জীবন দেয়, তাহলে তো মনে হচ্ছে যে এটা অনেক একটা ক্ষতির একটা বিষয়। নতুন গাছ লাগানোর বিষয়ে কর্মকর্তা বলেন, যেহেতু জমি জেলা পরিষদের মালিকানাধীন সেহেতু তারা অনুমতি দিলে গাছ লাগানো হবে। যেহেতু জেলা পরিষদের মালিকানাধীন জমি, এটা জেলা পরিষদ যদি আমাদেরকে অনুমতি দেয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে বৃক্ষরোপণ করব। এদিকে জেলা পরিষদ কর্তৃপক্ষ বলছেন, মেহেরপুর মুজিবনগর সড়কে সব গাছ কেটে ফেলার বিপক্ষে তারা। যে গাছগুলো কেটে ফেলার প্রয়োজন শুধু সেগুলোই কাটা হবে। যে কয়টি গাছ না কাটলেই না দুর্ঘটনা কবলিত হওয়ার সুযোগ আছে, সেই গাছগুলি কাটবো এবং পরবর্তীতে বাকি গাছগুলো কাটার প্রয়োজন হলে সেগুলো দেখব। টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে পর্যাপ্ত বৃক্ষরোপণের প্রয়োজন বলে মনে করছেন এই পরিবেশবিদ। আমরা পশু পাখি জীবজন্তু, আমাদের জৈবিক জীবজন্তু যদি বাঁচতে না পারে তাহলে আমাদের যে উন্নয়নটা আমাদের পরিকল্পিত ভাবে করতে হবে এবং টেকসই উন্নয়ন করতে হবে। সড়ক সম্প্রসারণের নামে বৃক্ষ নিধন বন্ধের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। শেষ হলো ভারতের লোকসভার শেষ ধাপের ভোট। ফলাফলের অপেক্ষায় বিশ্ব। বুথ ফেরত জরিপে এগিয়ে ক্ষমতাসীন মোদির এনডিএ জোট। রাজধানীর মিডফোর্ট এলাকায় মিলল ভেজাল ওষুধের কারখানা। বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ অনিবন্ধিত প্রেগন্যান্সি কিট, কন্ডোম সহ নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ। অনুমোদনহীন পণ্য বাজারজাত করার অভিযোগ। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিডফোর্ট এলাকায় যৌথ অভিযানে নামে ডিবি পুলিশ ও ঔষধ প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি নকল ঔষধের কারখানা। অভিযানে ধরা পড়ে অনুমোদনহীন বিপুল পরিমাণ প্রেগন্যান্সি কিট ও কন্ডম। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে গুদামজাত করা ছিল বিপুল পরিমাণ অন্যান্য ঔষধ। এখানে নকল টেস্ট মানে প্রেগন্যান্সি টেস্ট কিট এবং হচ্ছে আনঅথরাইজড যে সমস্ত যেগুলো আসলে বিক্রি করার অনুমোদন নাই, এই সমস্ত টেস্ট কিটগুলো এখানে প্যাকেটজাত করা হচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে এগুলো তারা ইম্পোর্ট করে আনে। কিন্তু আমরা করে দেখেছি, তদন্ত করে দেখেছি যে এগুলো আসলে মিসলিড কোনো ইনফরমেশন দিয়ে এগুলো হয়তো কোথাও বানায়, বা এটা অধিকতর তদন্তে পাওয়া যাবে যে আসলে বাংলাদেশে এটা কোথায় বানায়, অথবা বাহির থেকে আনলেও সেই পেপারস আছে কিনা এটা আমরা তদন্ত করে দেখছি। তবে সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে যেই টেম্পারেচারে এখানে তারা প্রক্রিয়াজাত করছে বা প্রিজার্ভেশন করছে, এটা আসলে কোনো ধরনের তো উপকারী হবে না, বরং যদি এইটা মানব শরীরে বা কোনো এই টেস্ট কিটে ব্যবহার করা হয় তাহলে ভুল রিডিং আসবে। অভিযানে গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানটির মালিক মানিকচন্দ্র সরকারকে। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে আসছে আমাদের ডিবি থেকে এবং ওষুধ প্রশাসনের দুইজনই এই ভেরিফাই করে তারপরে আমরা অভিযানটা পরিচালনা করছি। এটা হলো প্রেগন্যান্সি টেস্টের টেস্ট কিট। এই টেস্ট কিটটা এটা হলো 4 ধরনের টেস্ট কিট ছিল বিভিন্ন নামে, মানে 4টা টেস্ট কিট ছিল বিভিন্ন নামে। প্রত্যেকটা টেস্ট কিটসই প্রেগন্যান্সি টেস্ট করার জন্য ব্যবহৃত হয়। এই প্রেগন্যান্সি টেস্ট করার জন্য আমাদের ওষুধ প্রশাসনের কোনো রেজিস্ট্রেশন নাই বা কোনো এনওসি নাই। সুতরাং এইটা কী জিনিস মানে উইদাউট টেস্টে বোঝা যাবে না, এবং যেহেতু আমাদের থেকে অনুমতি নাই সুতরাং এটা অবৈধ টেস্ট কিটস। আমি এটা আর এইভাবে আর সংরক্ষণ করব না স্যার। সেটা আমি যদি অনুমোদন পাই তাহলে বিক্রি করব, আর নয়তো বিক্রি করব না স্যার। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য 10 লাখ টাকা। এমন অভিযান চলবে বলে জানান কর্মকর্তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।